সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং বাংলাদেশি নাগরিক হত্যায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার দুপুরে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তার সাথে বৈঠক করেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। সীমান্তে উত্তেজনা বাড়তে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশি নাগরিককে হত্যাসহ সীমান্তে উত্তেজনা নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে প্রণয় ভার্মার সঙ্গে 40 মিনিট বৈঠক করে পররাষ্ট্র সচিব। আলোচনায় সুনামগঞ্জে বাংলাদেশি নাগরিককে হত্যাসহ সীমান্তে হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং তদন্ত পরিচালনা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের ব্যাপারে দুই দেশের বোঝাপড়ার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সীমান্তে চোরাচালান অপরাধ কার্যক্রম বন্ধে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত। A crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পররাষ্ট্র সচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানান যে তারা যেন দুদেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে আলোচনার মাধ্যমে সীমান্তে শান্তি বজায় রাখা সম্ভব হবে বলে জানান তিনি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনের হ্যাম্পস্টিড এলাকায় টিউলিপ সিদ্দিকী যে ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন, সেই ফ্ল্যাট কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে। করস্বর্গ হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত ওই কোম্পানির নাম পেডরক ভেঞ্চার্স। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে জানানো হয়, এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের দুই ব্যবসায়ের সংশ্লিষ্টতা রয়েছে। কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা কর ফাঁকি দিতে বিভিন্ন অফশোর কোম্পানি খুলে তাতে বিনিয়োগ করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী পেডরক ভেঞ্চার্স প্রতিষ্ঠানটির মালিক দুজন। তারা হলেন নাসিম আলী ও মাসুদ আলী নামে দুজন। দুজনই বাংলাদেশি বলে জানানো হয় ব্রিটিশ ওই প্রতিবেদনে। 6 বছর পার হলেও আলোর মুখ দেখেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ প্রকল্প। বেশিরভাগ জমি বুঝে পেলেও অবকাঠামো নির্মাণের তেমন কোনো অগ্রগতি নেই এখনো। দফায় দফায় শুধু প্রকল্পের মেয়াদ বেড়েছে, নামেমাত্র যেটুকু কাজ হয়েছে সেখানে উঠেছে অনিয়মের নানা অভিযোগ। সব মিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া যেন থমকে আছে নানা জটিলতায়। হাসানুল শাওনের রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের 19 বছর পরেও ক্লাসরুম, হল, ল্যাব সহ নানা সংকটে জগন্নাথের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের প্রেক্ষিতে কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়টির নতুন ক্যাম্পাস নির্মাণের মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল 2018 সালের শেষ দিকে। কিন্তু প্রকল্প অনুমোদনের 6 বছর পার হলেও তেমন একটা অগ্রগতি না থাকায় গত বছরের নভেম্বরে ফের রাস্তায় নামেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সেনাবাহিনীকে নতুন ক্যাম্পাসের কাজ দেওয়ার দাবি করা হয় অন্তর্বর্তী সরকারের কাছে। শিক্ষা মন্ত্রণালয়ও তাতে সবুজ সংকেত দেয়। এটাকে আমরা এই অন্তর্বর্তী সরকারের একটা মেগা প্রজেক্ট বলেই মনে করা যেতে পারে। এটা শুরুটা হবে এখন। ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই দ্বিতীয় ক্যাম্পাসের সীমানায় দাঁড়ালে এখনও দেখা যায় শুধু খোলা মাঠ।
এতদিনে ভূমি উন্নয়নের কাজ হয়েছে অর্ধেক। কেবলমাত্র লেক আর পুকুর খনন হলেও সীমানা প্রাচীর ও ঘাট নির্মাণের কাজ চলছে থেমে থেমে। শুরু হয়েছে প্রকৌশল ভবন নির্মাণের কাজ, তবে এরই মধ্যে এসব কাজের ঠিকাদারের বিরুদ্ধে নানা ত্রুটি আর দুর্নীতির অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় যেই সমস্যাটা আমাদের ক্লাসরুম সংকট। দেখা যাচ্ছে যে একটা ক্লাসের জন্য 4-5টা ব্যাচ দাঁড়ায় থাকে ক্লাস করার জন্য। তো সব মিলে আমাদের যেটা দরকার এখন দ্বিতীয় ক্যাম্পাসের বিকল্প আমাদের কিছু নাই। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি থাকবে যে এই ক্যাম্পাস নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা একটু তারা তদন্ত করে দেখবে, আর হলো যে এই কাজটা কিভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা যায় সেই ব্যাপারে তারা অবশ্য বলছে যে সুপারিশ করবে। তো এইটা যাতে বাস্তবায়ন আমরা দেখি। 2018 সালে একনেকে অনুমোদনের পর 2020 সালে 200 একরের মধ্যে প্রায় 189 একর জমি বুঝে পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর এ পর্যন্ত মোট 4 বার প্রকল্পের মেয়াদ বেড়েছে আর প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ঠেকেছে প্রায় 2000 কোটি টাকায়। তবে এই প্রকল্পের কাজ এগিয়ে নিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেক্ষেত্রে পূর্বের পরিকল্পনা ও কাজের ত্রুটিগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। আগে নিরূপণ করব যে এখানে কোনো ত্রুটি হয়েছে কিনা, যদি ত্রুটি হয়ে থাকে তাহলে সেই ত্রুটির সংশোধন কি, তারপর সেই সংশোধন করে আমরা ফার্দার প্রসিড করতে পারবো। আসলে আমরা একটু পিছন দিকেই চলে গেছি, যেখান থেকে আবার আগাতে হলে আমাদের আরও কিছু কাজ করে তারপর প্রসিড করতে হবে। তো এ কারণে একটু বাধা আছেই। আমরা অবশ্যই ইউজিসির সহযোগিতা নেব এবং সে প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ওনাদেরকে একটা তদন্ত কমিটি করতে বলবো, আমাদের এখানের অসঙ্গতিগুলোকে আইডেন্টিফাই করে আমাদেরকে সহযোগিতা করার জন্য একটা তদন্ত কমিটি করার জন্য। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর সহ 3 দফা দাবিতে রোববার থেকে আবারও আন্দোলনে নামলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী ঢাকার বায়ু দূষণ বন্ধে 1 সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে রোববার সকালে প্রেস ক্লাবে এক সেমিনারে বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে তা রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। মেজবা হাসানের রিপোর্ট। জীবিকার সন্ধানে যে শহরে পাড়ি জমায় মানুষ, সেই তিলোত্তমা ঢাকার বাতাসে কেবলই বিষ, বাড়ছে মৃত্যুর ঝুঁকি। বায়ু দূষণে ঢাকা যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মহানগরী, তা বারবার উঠে এসেছে আইকিউআরের বিশ্বমান ইন্ডেক্সে। রোববারও বিশ্বের দূষিত শহরের মধ্যে 4র্থ অবস্থানে উঠে আসে ঢাকা। এমন বাস্তবতায় বায়ু দূষণের অবস্থা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে হাইকোর্ট। আদেশ দেন আগামী 7 দিনের মধ্যে দূষণ রোধে 9 দফা নির্দেশনা বাস্তবায়নের। আদালত আদেশ দিয়েছেন যে ঢাকার বায়ু দূষণ বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে 7 দিনের মধ্যে, এবং ইতিপূর্বে 23/1/2020 তারিখে 9 দফার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই 9 দফার নির্দেশনাও বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। তবে পরিবেশ উপদেষ্টা বলছেন, চাইলেই দূষণ রোধ করা সম্ভব নয়। 2 সিটিতে মেয়র না থাকাও বড় সমস্যা। বায়ু দূষণ আমি আগেও বলেছি, এখনো বলছি, 1 বছরে আপনি কিছু করতে পারবেন না, কেউ পারেনি, কিন্তু মানুষের দুর্ভোগটা তো কমিয়ে রাখা যায়। দুর্ভোগ কমানোর একটা বড় উপায় হচ্ছে ধুলা দূষণ কমানো। এইসব আইল্যান্ডগুলো অনাবৃত থাকে, একটা গাছ 2 হাত পরে আরেকটা গাছ, পুরো মাটিগুলো যদি ঢেকে দেওয়া যায়, ধুলার প্রকোপটা আমরা কমাতে পারবো। যানবাহনের কালো ধোঁয়া বন্ধে, ফিটনেসহীন গাড়ি নিষিদ্ধ সহ হাইকোর্টের 9 দফা বাস্তবায়নে সবাইকে সহায়তার অনুরোধ জানানো হয় সরকারের পক্ষ থেকে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের মূল ভূখণ্ড থেকে একসময় বিচ্ছিন্ন আলোচিত দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহল নতুন করে আলোচনা এসেছে সম্প্রতি। সীমান্তের শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া ও ফ্লাড লাইট স্থাপন নিয়ে মুখোমুখি অবস্থানে যায় বিজিবি ও বিএসএফ। সেই উত্তেজনা ছড়ায় উভয় দেশের সীমান্তবাসীদের মাঝে। 2010 সালের এক চুক্তির আলোকে সেখানে কাঁটাতার স্থাপনের কথা বিএসএফ জানালেও বাংলাদেশিরা বলছে নানা সমস্যার কথা, ফলে বাংলাদেশ নতুন করে সেই চুক্তি যাচাইয়ের কথা ভাবছে। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। গত শুক্রবার আকস্মিকভাবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামের মুন্সিপাড়া সীমান্তে প্রায় 4 ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ ও ভারতীয় গ্রামবাসীরা। এতে বাধা দেয় বিজিবি।
এক পর্যায়ে দুই বাহিনী নিজেদের সীমান্তে বাংকার তৈরি করে শক্ত অবস্থান নেয়। তবে শনিবার রাতে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে দুই বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের পর উভয় বাহিনী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ফলে আপাতত সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিজিবি বলছে 2010 সালে উভয় দেশের চুক্তির আলোকে শূন্যরেখার 150 গজের বদলে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাচ্ছে বিএসএফ। এই আঙ্গুরপোতা দহগ্রামের জন্য যে চুক্তি হয় সেই চুক্তির মধ্যে তাদের ডিমান্ডের মধ্যে আমাদের যেমন 24 ঘন্টা আমরা অ্যাক্সেস চেয়েছি, তারপরে নিজ দিয়ে কেবল যাবে, ওয়্যার যাবে, যে কোনো কিছু যেতে পারবে, তার বিনিময়ে ওদের ডিমান্ড ছিল হচ্ছে এই আমাদের তাহলে আমাদেরও নিরাপত্তার ব্যাপার, সেক্ষেত্রে আমাদের তাহলে কাঁটাতার সব জায়গায় 150 গজ, আর এই ক্ষেত্রে যেহেতু আমাদের জায়গা খুব কম সেক্ষেত্রে আমরা 0 লাইন পর্যন্ত কাঁটাতার নিতে চাই। পূর্বে কি হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাছাই করে দেখব, যদি এটাকে আরো মোটিফিকেশনের দরকার হয় তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা আবারও বসবো, আবার আলোচনা করব। আঙ্গুরপোতা দহগ্রামবাসী বলছেন ভৌগোলিক কারণে তাদের বাড়িঘর একেবারে সীমান্ত লাগোয়া, ফলে কাঁটাতারের বেড়া সীমান্তের কাছাকাছি স্থাপন হলে প্রতিবেশী দেশের সীমান্ত রক্ষীদের দ্বারা হয়তো নানা ধরনের লাঞ্ছনার মধ্যে পড়বেন তারা। শেখ হাসিনা সরকার নাকি এটা সই করে দিয়েছে, 2010 সালে নাকি এটা চুক্তিবদ্ধ আছে যে ওরা 0 পয়েন্টে বেড়া কাটা দিতে পারবে, কিন্তু শেখ হাসিনা এটা কারণের ভাই আমরা দহগ্রামবাসী এটাকে নিন্দা জানাই। আমরা তো এই বর্ডারে সেইভাবে আসতে পারি না, মানে ভয়ভীতি দেখায়। 150-এর মধ্যে তো আবাদি চলবে না, আমাদের মনে করেন যেগুলা বাদ দিয়ে তাদের থাকা লাগবে না, বর্ডার আসলে গেলে আমাদের বেড়া কাটা কাটলো দিরিম করে গুলি করে ফেলে দিবে। আমাদের অনুরোধ বেড়া ধরুন 150 গজ দূরে দেয়, তাছাড়া আমাদের দহগ্রাম থাকবে না। তবে বাংলাদেশি সীমান্তবাসীদের নির্ভয়ে থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। এনটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজুকের নতুন শহর পূর্বাচল প্রকল্পে আদি বাসিন্দাদের বরাদ্দকৃত প্লট দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন ভুক্তভোগীরা। কর্মসূচি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিচারও দাবি করা হয়। এদিকে পূর্বাচলে শুধু শেখ হাসিনা নয়, তার গাড়ি চালক, আওয়ামী লীগ নেতা ও সচিব সহ তৎকালীন সরকারি কর্মকর্তারাও প্লট বাগিয়ে নিয়েছে বলে প্রমাণ পেয়েছে দুদক। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নতুন শহর পূর্বাচল প্রকল্পের এসব প্লটের সবই শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকী রূপন্তীর নামে বরাদ্দ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতার পালা বদলের পর প্লট বরাদ্দের অনিয়মে অনুসন্ধানের নামে দুদক, বেরিয়ে আসে থলের বিড়াল। রাজুকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অনিয়ম দুর্নীতির মাধ্যমে এই 6 জন পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর রোড থেকে 10 কাঠা করে মোট 60 কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। শুধু শেখ হাসিনা নয়, প্লট পেয়েছেন তার গৃহকর্মী, বাবুর্চি, গাড়ি চালক, আওয়ামী লীগ নেতা, এমপি, সচিব সহ তৎকালীন অনেক সরকারি কর্মকর্তা। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি মেহের আফরোজ চুমকি ও তাদের পরিবারের সদস্যরা অবৈধভাবে প্লট বাগিয়ে নিয়েছেন। আমরা যারা মূল আদিবাসী, তারা এই পূর্বাচল থেকে আদিবাসী যারা মূল আদিবাসী, তারা তেমন কিছুই পায় নাই। জমি গেছে, তারাই প্লট পায় নাই। আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরি, প্লট না পাওয়াতে আমরা অটো চালাই খাই। এখনো আমাদের দাবি প্লট যাতে আমরা পাই। জেলার রূপগঞ্জ ও কালীগঞ্জের আংশিক মিলে 6,500 একর ভূমি অধিগ্রহণ করে রাজুক। চুক্তি অনুসারে জমির মূল মালিকেরা পাবেন 5 কাঠা করে প্লট, যদিও অধিকাংশ তা পাননি। অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত প্লট বাতিল এবং শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন করছেন বঞ্চিতরা। দীর্ঘ 30 বছর যাবৎ জমি একোয়ার করে নিয়ে যারা এই পূর্বাঞ্চলে ভুক্তভোগী রয়েছেন, তাদের প্লটগুলো না দিয়ে এই প্লটগুলা শেখ হাসিনা নেতাকর্মীদের নামে প্লট বরাদ্দ নিয়েছে। অবিলম্বে শেখ হাসিনার প্লট বাতিল সহ এই পূর্বাঞ্চলে 13 রেদেরা যে সমস্ত প্লটগুলো দেওয়া হয়েছে সেগুলো বাতিল করার জন্য। আন্দোলনের মুখে এখন জমির মূল মালিকদের দ্রুত প্লট বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছেন রাজুকের চেয়ারম্যান। তারপরে তারা আসছে আর কি, তাদের দরখাস্তগুলো আমরা বিবেচনা করছি কমিটির মাধ্যমে, তারপরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কি করবো আমরা। 1995 সালে পূর্বাচল নতুন শহর প্রকল্প হাতে নেয় রাজুক। বারবার সংশোধনের পর 2020 সালে প্রকল্প ব্যয় বেড়ে 7,782 কোটি 15 লাখ টাকা দাঁড়িয়েছে।
প্রকল্পের আওতাধীন ভূমি উন্নয়ন, অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, ড্রেন ও ফুটপাত নির্মাণ, নদীর তীর সংরক্ষণ ইত্যাদি করার কথা থাকলেও কোনো কাজই এখনও শেষ হয়নি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই কল রেকর্ড সিআইডি ল্যাবে বিশ্লেষণের জন্য অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে গণহত্যার আলামত সংগ্রহে এনটিএমসি অসহযোগিতা করছে বলে অভিযোগ করেন প্রসিকিউশন। তামজিদ সুমনের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে জুলাই আগস্ট গণহত্যার মতো নৃশংসতা দেখেনি বাংলাদেশ। এসব ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে একাধিক মামলাও হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যার তদন্ত করতে নেমে গুরুত্বপূর্ণ আলামত পায় তদন্ত সংস্থা। সোমবার এমন একটি মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। সেখানে উঠে আসে জুলাই আগস্ট গণহত্যার সময় কিভাবে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এ সংক্রান্ত কল রেকর্ড, ডিজিটাল তথ্য প্রমাণ হাতে পেয়েছে প্রসিকিউশন, যা ফরেনসিক যাচাই বাছাই করতে আদালতের অনুমতি চাওয়া হয়। পরে সিআইডিকে অনুমতি দেন বিশেষ ট্রাইব্যুনাল। আমরা হিউজ পরিমাণ ডিজিটাল এভিডেন্স কালেকশন করেছি। আপনারা জানেন যে ভিডিও ফুটেজ, বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি। সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। শুনানিতে প্রসিকিউশনের বক্তব্যে আরও উঠে আসে গুম ও নিখোঁজ নিয়ে প্রযুক্তিগত নানা তথ্য উপাত্ত হাতে পাওয়ার কথা। সেগুলো জব্দ করতে গিয়ে এনটিএমসি সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনে প্রসিকিউশন। কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাই নাই। যখন আমাদের প্রয়োজন হবে, যদি কোনো সংস্থা সহযোগিতা না করে, আপনারাও জানেন যে আইনগত পদ্ধতি আছে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের। আমরা আপাতত কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অথবা কাউকে দায়ী মনে করা, এটা এখন পর্যন্ত মনে করছি না। কিছু পাচ্ছি, কিছু হয়তো পাচ্ছি না, সেগুলোর জন্য আবার পরে চেষ্টা করছি। যে তথ্যটা যত সময়ের মধ্যে দেওয়া দরকার হয়তো সেই সময়ের মধ্যে দিল না। দ্যাট ডাজ নট মিন যে সে অসহযোগিতা করছে, হয়তো অনেক কারণেই সময় লাগতে পারে। এদিন জুলাই আগস্টে যাত্রাবাড়ি ও গাজীপুরের গণহত্যার ঘটনায় 2 পুলিশ সদস্যকে আগামী সোমবার হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ সীমান্তবর্তী কুমিল্লায় একটি পুকুরে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুকুরটি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার সোনামুড়া থানার সূর্যনগর এবং কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। দুদেশের মানুষ তাদের দৈনন্দিন কাজে পুকুরটি ব্যবহার করেন। বেড়া দেওয়ার ফলে পুকুরটি আর ব্যবহার উপযোগী থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে বিএসএফ তাদের অংশে বেড়া নির্মাণের কাজ করছে। নকশার বাইরে 1 ইঞ্চি পরিমাণ জায়গায় বেশি বেড়া নির্মাণ করলে তাদের বাধা দেওয়া হবে। বেড়া নির্মাণকে কেন্দ্র করে একপাশে বিএসএফের উপস্থিতিতে দেয়াল নির্মাণ করছে ভারতীয় শ্রমিকরা, অন্যদিকে সতর্ক অবস্থানে বিজিবি। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, অর্থ সংগ্রহ করতে কিছু পণ্যের উপরে ভ্যাট বাড়ানো হয়েছে, তবে এতে তেমন কোনো অসুবিধা হবে না। সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। এবছরে বন্যায় আমন ফসলের ক্ষতি হয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আরও বলেন, সেই ঘাটতি পূরণের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে। ওএমএস এর সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। সরকার তার তো রাজস্ব লাগে, তো সুতরাং সরকার তাই তো রাজস্ব লাগে। ধরেন খাদ্য এই যে দেয়া হচ্ছে, এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে, এটাগুলি কোথাও না কোথাও থেকে আনতে হয় আপনার। সুতরাং এখানে কিছু ক্ষেত্রে এটা করা হয়েছে এবং আমার মনে হয় না যে এতে কত যে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। সামান্য পরিমাণে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত ব্যয় আমাদের করতে হবে। মৌলভীবাজারের শেরপুর এলাকায় প্রতি বছরের মতো এবারও পৌষ সংক্রান্তি উপলক্ষে কুশিয়ারা নদীর পাড়ে শুরু হয়েছে 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা। প্রায় 200 বছরের বেশি সময় থেকে চলে আসা মেলায় হাওড় ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা দেশীয় প্রজাতির টাটকা মাছ কিনতে দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের সীমানা ঘেঁষে শেরপুর এলাকায় বসে প্রতি বছর ঐতিহ্যবাহী মাছের মেলা। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের এমনকি বেড়াতে আসা প্রবাসীরাও এই মাছের মেলার জন্য অধীর আগ্রহে থাকেন। এবছর মেলায় 3.5 লাখ টাকা মূল্যের বাগাইর মাছ উঠেছে।
আমি লন্ডন থাকি, আমি সিলেট থেকে আইছি মাছ কেনার লাগে 25-30 হাজার টাকার মাছ কিনছি। খুব ভালো ভালো মাছ সকল আছে। আর আইয়া যে আমি যে বিদেশ থাকি যে আইয়া দেখছি, এটা আসলে দেখার জিনিস। পার্শ্ববর্তী কুশিয়ারি নদী, হাকালুকি হাওর ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সহ দেশের বিভিন্ন স্থান থেকে মৎস্য ব্যবসায়ীরা নানা জাতের মাছ নিয়ে আসেন মেলায়। আওয়ারবান ও তার মাছ আছে, সব দেশি মাছই বেশি উঠছে এবার মেলা। মাছ আল্লাহ রহমতে ভালো আছে, আপনারা যার পছন্দ লাগে আমরা লোকে মাথৌকা ইনশাআল্লাহ আমরা তো সব থাকিয়া। আয়োজকরা ঐতিহ্যবাহী মেলাকে টিকিয়ে রাখতে সরকারিভাবে স্থায়ী মাঠ করে দেওয়ার দাবি জানান। এই মেলাতে সারা বাংলাদেশ থেকে নদী এবং আওয়ারের প্রায় প্রচুর মাছ এখানে চলে আসে এবং এখানে প্রায় 2 থেকে 2.5 লাখ 3 লাখ মানুষের সমাগম ঘটে থাকে আমাদের এই মেলায়। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলাটি শুরু হওয়ার পর এটি এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। রোববার রাত থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী এই মেলা শেষ হবে মঙ্গলবার দুপুরে। এনটিভি নিউজ ডেস্ক। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ 3 দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিক্ষোভ শেষে বিকেল 5টার দিকে সচিবালয়ের সামনে অনশনে বসেন তারা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছে শিক্ষক সমিতি। আপেল শারিয়ারের রিপোর্ট। কয়েকদিন ধরেই আবাসন সংকট নিরসন সহ 3 দফা দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। দাবি বাস্তবায়নে ইতিবাচক আশ্বাস না পাওয়ায় মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সেখানেই অনশন কর্মসূচি শুরু করেন। পুরান ঢাকায় থাকতে গেলে কতটুকু সমস্যা এটা আমরা যারা জগন্নাথের 18,000 শিক্ষার্থী আছি আমরা জানি। প্রত্যেক মাসে টাকার কথা বাদ দিলাম, যতদিন পর্যন্ত না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত কমপক্ষে 70% শিক্ষার্থীকে আবাসিক ভাতা প্রদান করতে হবে। দাবি না মানলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 2 মাস পূর্বেও আমরা এখানে ঘেরাও করেছিলাম। 2 মাস পূর্বেও বলা হয়েছিল যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হবে, কিন্তু আমরা এখন আর কোনো ধরনের আশ্বাস চাচ্ছি না। আমরা চাচ্ছি তার বাস্তবায়ন। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা আমরণ অনশন করব এবং আমরা ক্লাস পরীক্ষা যেসব আমাদের অনেকগুলো ক্লাস পরীক্ষায় বর্জন করা হয়েছে। পিছনের গেট দিয়ে সচিবালয় কর্মকর্তারা পালিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তারা এখানে আসবে না আমরা এখানে অবস্থান কর্মসূচি আমরা চলমান থাকবে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন শিক্ষকরা। প্রশাসন থেকে সেই বক্তব্যটা আসুক, আসার পরে দেন আমরা সবাই সিদ্ধান্ত নিয়েই আমাদের বক্তব্য জানাবো। আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে আছি, যে পর্যায়ে আছে সেই পর্যায়েই আছে। এর আগে রোববার সকাল থেকেই ক্যাম্পাসে গণ অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এরই মধ্যে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, বুধবারের মধ্যে তো তাদের শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে, তো এই মুহূর্তে শিক্ষার্থীরা কি করছেন, তারা কি বলছে? রাইকা, তারা ইতিমধ্যে সচিবালয় ত্যাগ করেছেন, তারা সরে গেছেন এখান থেকে। তারা যেটি বলছেন যে বুধবার সেখানে সেনাবাহিনী, শিক্ষক প্রতিনিধি এবং শিক্ষার্থী প্রতিনিধি দলরা কিন্তু মিটিংয়ে বসবেন। সেই মিটিংয়ে মূলত তারা আশ্বাস পেয়েছেন যে সেখানে একটি ভালো সিদ্ধান্ত আসতে যাচ্ছে, সেটি তারা বলছিলেন। তবে সচিবালয় ছেড়ে দিলেও কিন্তু তারা আগামীকালকে সকাল 8টা থেকে তারা ক্যাম্পাসে অনশন করবেন এবং সেখানে শাটডাউন যে কর্মসূচি সেটি কিন্তু তাদের থাকবে, সেটি তারা বলছিলেন যে যতদিন পর্যন্ত তাদের দাবি একদম পুরোপুরিভাবে মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত তাদের কর্মসূচিগুলো তারা চালিয়ে যাবেন। তারা বলছিলেন যে 2 মাস আগেও কিন্তু একই দাবিতে তারা সচিবালয়ে আন্দোলন করছিলেন, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 7 দিনের মধ্যে তাদের দাবি দেওয়ার বিষয়ে নিশ্চিত করার কথা ছিল, কিন্তু সেটি নিশ্চিত না হওয়ার কারণে কিন্তু তারা আবারও এই 2 মাস পরে তারা আন্দোলন করছেন। তো তারা বলছেন যে এটি পুরোপুরি দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাস ছাড়বেন না, সেটি আগামীকাল থেকে পুরোপুরি ক্যাম্পাস শাটডাউন থাকবে, বন্ধ থাকবে ক্যাম্পাস। তো তাদের 3টি দাবি মূলত মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছেন যে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, যেহেতু যৌক্তিক দাবি তারা বলছেন সেক্ষেত্রে তাদের মেনে নেওয়া হবে। বিকেল 4টার পর থেকে কিন্তু জগন্নাথ
বিশ্ববিদ্যালয় থেকে মূলত তাদের যে মিছিল, সেই মিছিল নিয়ে তারা মূলত সেই সচিবালয়মুখী হন। সেখানে 5টার সময় কিন্তু সচিবালয়ের যে 0 পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু তারা ব্যারিকেড ভেঙে, তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা মূলত সচিবালয়ে প্রবেশ করেন। তারপর কিন্তু তারা বিভিন্ন স্লোগান দেন তাদের সেই ক্যাম্পাস নিয়ে। তারা যেটি বলছিলেন যে তাদের যে পুরান ঢাকায় তাদের থাকার খরচ এবং সেই সব কিছু বহন করতে কিন্তু তাদের অনেক টাকা খরচ হয়ে যায়। সেটি যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেন সেই আবাসনের বিষয়, তাহলে কিন্তু তাদের পড়াশুনো করার ক্ষেত্রে তারা যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটি তাদের নিশ্চিত করা যাবে। তো এগুলো তারা বলছিলেন, তারা চাচ্ছিলেন যে তাদের ক্যাম্পাসের কার্যক্রম সেনাবাহিনী করে দেবেন এবং সেনাবাহিনীর কাছে তারা মূলত তাদের কার্যক্রম হস্তান্তর করতে চাচ্ছেন। তো এগুলোই কিন্তু মূলত তাদের দাবি। তারা আবাসন প্রকল্প তারা চাচ্ছেন, আবাসন ব্যবস্থা চাচ্ছেন, তারা যে ক্যাম্পাসের বাইরে থাকতে যে তাদের সমস্যা সেইগুলোই তারা মূলত এখানে আলোচনা করেছেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু সচিবালয় এখন তেমন শিক্ষার্থী নেই, তারা সবাই চলে গেছেন। পুলিশের সদস্যরা কিন্তু রয়েছে, তারা নিরাপত্তা দিচ্ছিলেন তাদেরকে। তো এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ। রাইকা। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যেখানে আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককেও। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের একথা জানান। মেজবা হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে 16 বছর ধরে দুর্নীতি অনিয়মের খবর। শুধু নেতাকর্মীরাই নয়, ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যরাও হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা, জমি ও প্লট। সাম্প্রতিক সময়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও তার পরিবার সদস্যদের নামে 10 কাঠার 6টি প্লট বরাদ্দের অভিযোগ উঠলে অনুসন্ধানে তার প্রমাণ পায় দুদক। ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ডিআইটি রুলস 1969-এর বিধি 4, 5, 6, 9 ও 13A1C এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে তথ্য উদ্ঘাটিত হয়েছে। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে শেখ হাসিনার এমন কর্মকাণ্ডের জন্য 16 জনকে আসামি করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 16 জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। গত অক্টোবরে শেখ হাসিনার পরিবারের 6 সদস্যের নামে পূর্বাচলে প্লট বরাদ্দের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের প্লট বরাদ্দে অনিয়ম তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সন্ধ্যায় এই বৈঠক হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমসাময়িক রাজনৈতিক বিষয়সহ আগামী দিনে দলে করণীয় নিয়ে সভায় আলোচনা হয় বলে জানা গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পরদিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারকে তলব করল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করলে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলাম সাউথ ব্লকে গিয়ে বৈঠক করেন। দুই দেশে 4156 কিলোমিটার সীমান্তে 5টি স্থানে ভারত কাঁটা তারে বেড়া নির্মাণ করতে গেলে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই প্রেক্ষিতে রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এর পরদিনই সাউথ ব্লকও একই ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেয়।
করোনার পর বিশ্বের বহু দেশে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। সম্প্রতি বাংলাদেশেও এক ব্যক্তির শরীরে HMPV শনাক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন সতর্ক থাকলে ভাইরাসটি প্রতিরোধ সম্ভব। আর প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত সাদরিনা খন্দকারের রিপোর্টে। সম্প্রতি চীনের উত্তরাঞ্চল থেকে হিউম্যান মেটানিউমো ভাইরাস সংক্ষেপে HMPV সংক্রমণ ছড়িয়েছে। এটি কোভিড-19-এর মতোই একটি RNA ভাইরাস। এই ভাইরাসও শ্বাসযন্ত্রে আক্রমণ করে। তবে বিশেষজ্ঞরা বলছেন HMPV-তে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে মাস্ক ব্যবহার, হাত ধোয়া সহ সতর্ক থাকতে হবে। মেটানিউমো ভাইরাস কিন্তু আপনার অনেক দিন থেকেই আমাদের মধ্যে আছে এবং এটা এখন পর্যন্ত আপনার চায়না বলেন, ইন্ডিয়া বলেন, যেই জায়গায় এগুলি বেশি পরিমাণে ডায়াগনোসিস হয়েছে সেখানে কিন্তু মিউটেশনসের কোনো কথা আসেনি কিন্তু। সুতরাং এটাকে এখন পর্যন্ত বলা যাচ্ছে যে এটা করোনার মতো বা কোভিডের মতো কোনো ধরনের প্রাণসংহারী ভূমিকায় হয়তোবা যাবে না। HMPV সংক্রমিত হলে সাধারণ জ্বর বা ফ্লুর মতো উপসর্গ দেখা যায়। শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারাই বেশি এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। সর্দি হবে, কাশি হবে, নাক বন্ধ হয়ে যেতে পারে, গলা ব্যথা হতে পারে, জ্বর তো হবেই। সেটা হলে তো আপনাকে বিশ্রাম নিতে হবে। 3 দিন যে কোনো ভাইরাসের জ্বর 3 দিনে কমে যায়। যদি 3 দিনের পর কমে না গিয়ে বাড়তে থাকে, নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক পরামর্শ করে ব্যবস্থা নেবে, লক্ষণভিত্তিক চিকিৎসা। সচিবালয় ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান বলেন, HMPV সাধারণ জ্বরের ভাইরাস, এতে আতঙ্কের কিছু নেই। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কোনো রেগুলেটর যেহেতু অ্যালার্ম জেনারেট করেনি, অতএব এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য বার্তাটা হচ্ছে কোনো রকম আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। 2001 সালে প্রথম HMPV ভাইরাস শনাক্ত হয়, আর বাংলাদেশে 7 বছর আগে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা।